প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো ঘটনাটি আসলে খুবই মর্মান্তিক। আমি সাধারণত ছোট বাচ্চাদেরকে খুব ভালোবাসি, পছন্দ করি। আর আজকের এই ঘটনাটি একটি বাচ্চাকে কেন্দ্র করে, একটি বাচ্চার সাথে ঘটে যাওয়া মর্মান্তিক একটি ঘটনা আপনাদেরকে এখন শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন জাহাঙ্গীর ভাই, যার নাম সম্রাট জাহাঙ্গীর। ওনার এর আগে পাঠানো একটি ঘটনা আমি শেয়ার করেছি, সেটি হচ্ছে রামরা দিঘির ঘটনা। এই ঘটনাটি আমাদের ভিডিওর মধ্যে আছে, আপনারা কেউ চাইলে সেটা আবারও শুনে নিতে পারেন। এই টাইপের ঘটনা, বিশেষ করে এরকম মর্মান্তিক ঘটনা আমি কম বলেছি, এখন পর্যন্ত বলেছি বাট কম। আর ঘটনাটি আমি যখন পড়ছিলাম তখন আমার কাছে খুবই খারাপ লাগছিল। চিন্তা করছিলাম যে ঘটনাটি আমি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারবো কি না, আমার কাছে এমনটা মনে হচ্ছিল। কারণ ওই বাচ্চার জায়গায় আমার কোনো আপনজনকে আমি চিন্তা করছিলাম, আর ওই বাচ্চার পরিবারের সদস্যদের জায়গায় আমি আমার নিজেকে কল্পনা করছিলাম। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের, আমি বলবো না ভালো লাগবে, আমি এটা বলবো না, অন্তত এই ঘটনার ক্ষেত্রে বলবো না। আমি এতটুকু বলবো যে ঘটনাটি আপনাদের ভালো লাগবে না, ঘটনাটি শুনে আপনাদের খারাপ লাগবে। এই প্রথম কোনো ঘটনার ক্ষেত্রে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কিন্তু ঘটনাটি জানাটা জরুরি। এই কারণে জরুরি কারণ ঘটনার মধ্যে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় থাকে। আমি চেষ্টা করি আমার বলা প্রত্যেকটি ঘটনার মধ্যে যদি কোনো মেসেজ থাকে এবং সেটা দ্বারা যদি আপনারা উপকৃত হন, তাহলেই আমার সার্থকতা। শুধু আপনাদেরকে ভয় পাওয়ানো, ভয় পাইয়ে মজা দেওয়াটাই আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য প্রত্যেকটি ঘটনার সাথে যেন কোনো মেসেজ থাকে, যার মাধ্যমে আমরা কিছু শিখতে পারি। প্রিয় লিসেনার্স, সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। জাহাঙ্গীর ভাই যেহেতু রামরা দিঘির ঘটনার আগে পাঠিয়েছেন এবং দিঘির বর্ণনা সেখানেও দেয়া আছে, কিন্তু যারা নতুন লিসেনার আছেন বা যারা বর্ণনাটি ভুলে গেছেন তাদের জন্য আবারও বলছি। রামরা দিঘি চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রামে। এই গ্রামে রয়েছে এই রহস্যময় এবং ঐতিহাসিক রামরা দিঘি। এই রামরা দিঘির 3 পাশে রয়েছে বাড়ি এবং দক্ষিণ পাশে শহরে যাতায়াতের জন্য রয়েছে একটি পাকা সড়ক, যেটি এর আগেও বলা হয়েছে। কালের বিবর্তনে দিঘির চারপাশে ব্যাপক পরিবর্তন হয়েছে, যেমন অনেক বাঁশঝাড় ও বড় বড় গাছ কেটে কিছু বসত বাড়ি তৈরি হয়েছে। দিঘির পশ্চিম পাড় ঘেঁষেই জাহাঙ্গীর ভাইদের নানুদের বাড়ি, মানে প্রধানিয়া বাড়ির জামে মসজিদ রয়েছে। আর মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের ওযুর জন্য দিঘিতে একটি পাকা ঘাট তৈরি করা হয়েছে, যেমনটা আমরা দেশগ্রামে দেখি যে বাড়িঘরের সিঁড়ির মতো কংক্রিটের কিছু ঘাট তৈরি করা হয়। ঠিক বাড়ির সিঁড়িতে আমরা যেরকম সিঁড়ি বানাই, ঠিক ওইভাবে ঘাট তৈরি করা হয়। এটা আপনারা অনেকেই দেখেছেন নিশ্চয়ই। মসজিদের পাশেই দিঘির পশ্চিম পাশে রয়েছে নানুদের পারিবারিক কবরস্থান এবং দক্ষিণ পাশেও রাস্তার পাশেই তাদের আরেকটি কবরস্থান রয়েছে। যাই হোক, এখন চলে যাচ্ছি আমরা মূল ঘটনায়। ঘটনাটির সময়কাল খুব বেশি দিন আগের নয়, 2015 সালের জুন কি জুলাই মাসের দিকে। ঘটনাটি ঘটেছে জাহাঙ্গীর ভাইয়ের বড় মামার প্রথম সন্তানের সাথে। বলে রাখা ভালো, ওনার মামাদের পরিবারে ওনার আম্মু এবং 3 মামা রয়েছেন। তাদের মধ্যে ওনার আম্মুর বিয়ের পর বড় মামাকে বিয়ে করানো হয় এবং বিয়ের বছরখানেক পর তাদের ঘরে একটি ফুটফুটে সন্তান জন্ম নেয় এবং সেটি ছিল একটি পুত্র সন্তান। তার নাম রাখা হয় মিহাদ, যেহেতু তাদের পরিবারের প্রথম সন্তান এবং দেখতে ছিল সে অসম্ভব সুন্দর, তাই তাকে সবাই খুবই আদর করত। শুধু যে পরিবারের সদস্যরা আদর করত বিষয়টা এমন নয়, পরিবারের সদস্যের বাইরেও যারা ছিলেন, গ্রামের অনেকে ছিলেন, তারাও
মিহাদকে অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন। তার যখন 2 বছর বয়স, তখন সে অন্যান্য বাচ্চাদের থেকে একটু আলাদা ছিল। কারণ এই বয়সে ওই অন্যান্য বাচ্চাদের থেকে এই মিহাদের মেধা এবং আরও অন্যান্য যে শারীরিক গঠন সেদিক থেকে খুব এগিয়ে ছিল এবং পরিপূর্ণ ছিল। তাই যে কেউই যেই তাকে দেখতো একটু অবাক হতো, কারণ কেউ বিশ্বাস করতে চাইতো না যে মিহাদের বয়স 2 বছর হতে পারে। সবাই মনে করতো এর বয়স আরো বেশি। যাই হোক, যেহেতু সে অন্যান্য বাচ্চাদের তুলনায় শারীরিকভাবে এবং অন্যান্যভাবে এগিয়ে ছিল, সে তখন স্পষ্ট কথা বলতে পারত, একদম স্পষ্ট। এবং বাচ্চারা যেসব খেলাধুলা করে ঠিক সেরকম খেলাধুলা করত। তার মধ্যে সে বেশি খেলাধুলা করত তার একটি ছোট্ট বল নিয়ে। এই বলটি নিয়ে সে খেলাধুলা করতে খুবই পছন্দ করত। আর একটা বিষয় বলে রাখা ভালো যে জাহাঙ্গীর ভাইয়ের নানা, যিনি 2015 সালে উনি জীবিত ছিলেন, যদিও উনি 2018 সালে মারা গেছেন। 2015 সালে মিহাদের খেলার অন্যতম সঙ্গী ছিলেন এই জাহাঙ্গীর ভাইয়ের নানা। আর নানা যেহেতু বয়স্ক মানুষ, অন্য কোনো কাজ নেই, তাই সারাদিন মিহাদের সাথে খেলাধুলা করে সময় কাটাতেন। নানা এবং নাতির চমৎকার একটি সম্পর্ক ছিল। নানাও নাতিকে ছাড়া থাকতে পারতো না, এবং নাতি যিনি মিহাদ, সেও নানাকে না দেখে থাকতে পারতো না। ঘটনার দিন একটি যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে যে আসরের আজান যখন দেয়, তখন নানা বড় মামিকে মিহাদের মাকে বলেন যে তুমি মিহাদকে দেখে রেখো, আমি নামাজ পড়তে চাই। এই বলে নানা মিহাদকে বড় মামির কাছে দিয়ে যায়। তখন মামি মিহাদকে খিচুড়ি খাওয়ান এবং সেই ছোট্ট বলটি দিয়ে তাকে খেলার জন্য দেন, এবং বড় মামি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে মিহাদ তার বলটি নিয়ে বাড়ির উঠোনে খেলতে থাকে। আর বাড়ির উঠোনের সেই পাশেই রয়েছে সেই রামরা দিঘি। আসলে উঠোন ঘেঁষেই সেই দিঘিটি রয়েছে, কিন্তু বাচ্চাদের সুরক্ষার জন্য দিঘির পাড় দিয়ে বাঁশের বেড়া তৈরি করে দিয়েছে, যাতে বাচ্চা পানির কাছে যেতে না পারে বা পানিতে পড়ে না যায়। যাই হোক, একটু পরপর জাহাঙ্গীর ভাইয়ের মামি খেয়াল করছে মিহাদ কি করছে। যেহেতু ছোট মানুষ, তো তাকে তো দেখে রাখতেই হবে, কিন্তু উনি দেখছিলেন যে মিহাদ উঠোনে বসে তার সেই প্রিয় ছোট্ট বলটি নিয়ে খেলা করছে। নানা যেহেতু আসরের নামাজ পড়তে মসজিদে গিয়েছেন, তিনি তখন ফেরত আসেননি। এভাবে কিছু সময় অতিক্রম হবার পর হঠাৎ মামি আবার যখন মিহাদকে দেখতে যান যে মিহাদ কি করছে, তখন মিহাদকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন মামি এদিক ওদিক খোঁজাখুঁজির পর যখন মিহাদকে পাই না, তখন চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটি শুরু করে যে মিহাদকে পাওয়া যাচ্ছে না। তখন বাড়ির অন্যান্য মহিলা সদস্য এবং যারা বাড়িতে ছিল সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে। ইতোমধ্যে মিহাদের নানাও চলে আসে মসজিদ থেকে সালাত আদায় করে। তার নানাও খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও মিহাদকে পাওয়া যায় না। কিছু সময় পর জাহাঙ্গীর ভাইদের বাড়িতে খবর যায় যে মিহাদকে পাওয়া যাচ্ছে না। তখন ওনারাও নানার বাড়িতে চলে আসে এবং খুঁজতে থাকে মিহাদকে। ওনার বড় মামা চাকরির সুবাদে চাঁদপুর শহরে থাকতেন। তাকে যখন মোবাইল ফোনে খবর দেওয়া হয়, তখন তিনিও খুব দ্রুত চলে আসেন এবং খুঁজতে থাকেন, কিন্তু কোথাও তার সন্তানকে পাওয়া যাচ্ছে না। এতে করে পরিবারের উপর এক আতঙ্ক নেমে আসে। বিশেষ করে মিহাদের মা কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে চোখের সামনে থেকে মিহাদ উধাও হয়ে গেল, তাকে আর ধরে রাখা যাচ্ছিল না। পাগলের মতো হয়ে গিয়েছিলেন উনি। কারণ উঠোনের চারপাশে খুব ভালোভাবে বাঁশ দিয়ে বেড়া তৈরি করা হয়েছিল, তা অতিক্রম করে একটি বাচ্চা কোথাও যেতে পারবে না, এবং দিঘিতে পড়ে যাওয়ারও বিন্দুমাত্র সম্ভাবনা নেই। তবুও
জাহাঙ্গীর ভাইয়ের মামা দিঘিতে নেমে এবং বাড়ির অন্যান্য সদস্যরা দিঘিতে নেমে, বিশেষ করে পুরুষ সদস্যরা দিঘিতে নেমে খোঁজাখুঁজি করে। তো যখন খোঁজাখুঁজি করছে তখন কোনোভাবেই মিহাদকে আর পাওয়া যায় না। এদিকে বাড়ির চারপাশে কিছু জঙ্গল ছিল, সেখানেও খোঁজাখুঁজি করা হয়, সেখানেও পাওয়া যাচ্ছিল না। কিন্তু ঠিক মাগরিবের কিছু মুহূর্ত আগে জাহাঙ্গীর ভাইয়ের এক নানা, অন্য এক নানা, উনি কৃষিকাজ করেন। উনি সন্ধ্যার দিকে এসে ওই দিঘিতে গোসল করেন। তো উনি কিন্তু তখনও জানতেন না কি হয়েছে। উনি এসেই যখন গোসল করতে গিয়েছেন তখন উনি খেয়াল করেন দিঘির আর এক পাশে, অপর প্রান্তে কিছু একটা দেখা যাচ্ছে। কিন্তু কি দেখা যাচ্ছে তিনি তা ঠিক বুঝতে পারছেন না, এবং উনি চিন্তা করেন কি ব্যাপার, এটা তো স্বাভাবিক কিছু না। এই কারণে উনি গোসল রেখে উনি দিঘির ওই পাশটাতে যান যে আসলে এখানে কি। যখনই উনি ওখানে গিয়েছেন উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। উনি বলেন, এই মিহাদ এখানে কেন? কারণ তিনি তো তখনও জানতেন না যে মিহাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা যখন ওখানে যান তখন সবাই দেখেন মিহাদের মৃতদেহটি অর্ধেক পানিতে এবং অর্ধেক মাটির উপরে, পুকুরের পাড়ে উপর হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে আসলে কেউই সহ্য করতে পারছিলেন না, সবাই কান্নায় ভেঙে পড়েন। কিন্তু কারো বোধগম্য হচ্ছিল না কিভাবে সে পানিতে গিয়ে পড়ল। সবাই দিঘিতে নেমে এত খোঁজাখুঁজি করলো, তখনও পেল না। কিন্তু অর্ধেক পানির মধ্যে এবং অর্ধেক বডি উঁচুতে পড়ে আছে, কিভাবে এটা সম্ভব? যখন সবাই তাকে উদ্ধার করে তখন সবাই দেখতে পায় তার মুখ দিয়ে সেই খিচুড়ি কিছুটা বের হয়ে আছে, যেটি তার মা কিছুক্ষণ আগে খাইয়েছিল। যখন মিহাদকে দাফন করানোর আগে গোসল করানো হচ্ছিল তখন গোসলের সময় দেখা যায় তার বাম পা, মিহাদের বাম পা অনেকটা বাঁকানো, এবং দেখে মনে হচ্ছে কেউ মুচড়ে ভেঙে ফেলেছে। আর শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমে কালো কালো ছোপ ছোপ হয়ে আছে। এই বিষয়টা সকলেই খেয়াল করে, কিন্তু কিছু বুঝতে পারেনি আসলে কেন এরকমটা হয়েছে। সবাই মনে করেছে হয়তোবা বাচ্চা মানুষ পানিতে পড়ে যাওয়ার আগে পা মচকে গিয়েছিল, ঠিক এমনটাই মনে করাটা স্বাভাবিক, এবং এই স্বাভাবিক বিষয়টাই সবাই মনে করেছিলেন। তাকে দাফন করা হয়। পরিবারে নেমে আসে অসহনীয় শোকের ছায়া, সবাই ভেঙে পড়ে। কারণ সবার এত আদরের মিহাদ সে কবরের মধ্যে শুয়ে আছে। এই শোক আসলে কেউই সহ্য করতে পারছিলেন না। আর গ্রামের যত মানুষ আছেন তারাও তো মিহাদকে অনেক ভালোবাসতেন, তারাও আসলে খুবই দুঃখ প্রকাশ করছে যে কিভাবে এত সুন্দর একটি বাচ্চা এভাবে পানিতে পড়ে মারা গেল। কিন্তু কেউ আসলে বুঝতেই পারেনি মিহাদের মৃত্যুর পিছনে কি রহস্য লুকায়িত আছে। এখানে একটি বিষয় জাহাঙ্গীর ভাই আমাকে বলেছেন যে মিহাদের মৃত্যুর আগেও আরো 3টি শিশু বছরের ঠিক শুরুর দিকে ডুবে মারা গিয়েছিল, এবং বাচ্চারা কিভাবে ওই দিঘির পানিতে গিয়ে পড়ে এবং পানিতে পড়ে মারা যায় সেটা কেউ বুঝতে পারতো না। সবাই চিন্তা করতো হয়তোবা সাধারণভাবেই হয়েছে, কিন্তু যখন একের পর এক মৃত্যু হওয়া শুরু হয় তখন গ্রামবাসী প্যারানর্মাল কিছু বিষয় মনে করে, এবং এই বিষয়টা সমাধানের জন্য দোয়া অনুষ্ঠান এবং গরিব দুঃখীদের মধ্যে খাওয়া বা সাদকা এই টাইপের ব্যবস্থা করানো হয়, যাতে করে আর কারো বাচ্চা পানিতে পড়ে মারা না যায়। এই যতগুলো বাচ্চা মারা গিয়েছিল এর মধ্যে একই পরিবারের, জাহাঙ্গীর ভাইয়ের এক নানার 2 সন্তান মারা গিয়েছিল। যাই হোক, মিহাদের এই আশ্চর্যজনক মৃত্যুতে সবাই শোকাগ্রস্ত হয়ে পড়েন। এভাবে কেটে যায় প্রায় 1 বছর। 2016 সালের দিকে ঘটে আরেকটি ঘটনা, আর এই ঘটনার মাধ্যমেই মিহাদের মৃত্যুর প্রকৃত কারণ সবাই জানতে পারেন। ঘটনাটি হচ্ছে যে জাহাঙ্গীর ভাইয়ের
ছোট মামিকে কেন্দ্র করে। ওনার মামির জন্মস্থান ঢাকাতে, এবং ঢাকাতে জন্মস্থান হওয়ার কারণে উনি কিন্তু সাঁতার জানতেন না। উনি যখন গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন তখন তিনি এই দিঘির পাড়ে বসে, মানে ওই ঘাটে বসে মগ দিয়ে শরীরের উপর পানি ঢেলে গোসল করতেন। উনি কখনো পানিতে নামতেন না। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, দিঘিটি কিন্তু অনেক বিশাল, কিন্তু তার মাঝখানে যদি একদম মানে দিঘির মাঝখানে গিয়ে কেউ যদি ডুব দেয়, সে ডুব দিয়ে তার পা মাটি স্পর্শ করবে এবং মাথার উপরে সর্বোচ্চ 1 হাত পানি থাকবে। এটাও ওরা আমরা দিঘির একটি রহস্য বলা যেতে পারে। তখন ছিল গ্রীষ্মকাল, পানি কম হওয়ার কারণে ওনারা দিঘির অনেকটা দূরে চলে যান। যতটুকুতে ওনারা ঠাঁই পান ঠিক ততটুকুতেই ওনারা গোসল করতে নামেন। ওনারা যখন গোসল করতে গিয়েছিলেন তখন শুধু এই যে জাহাঙ্গীর ভাইয়ের মামি যে গিয়েছিলেন তা নয়, কারণ জাহাঙ্গীর ভাইয়ের নানার বাড়ির অন্যান্য মামাতো ভাই বোন, ওনার নিজের আপন বোন সবাই মিলে ওই দিঘিতে একসাথে গোসল করতে গিয়েছিলেন। এদিকে যেটা হয় সেটা হলো, জাহাঙ্গীর ভাই যেহেতু উনি ভালো সাঁতার জানতেন, উনি দিঘির মাঝখানের দিকে চলে গেছেন, আবার কাছে আসছিলেন, এবং ওনাদের মধ্যে একমাত্র সদস্য ওনার মামি, যিনি পানিতে নামছিলেন না। অনেকেই সেটা নিয়ে ঠাট্টা তামাশা করছিল। এদিকে জাহাঙ্গীর ভাই আবার কী করছিল, তিনি ডুব দিয়ে নিচ থেকে কাদা তুলে নিজের মুখে মেখে তার মামিকে ভয় দেখাচ্ছিলেন মজা করে। তো এভাবে কিছুক্ষণ দুষ্টামি করার পর ওনারা সবাই হঠাৎ একটা জিনিস দেখেন, এবং ওনারা দেখতে পান যে ওনার ছোট মামি, যে কখনো এই বাড়িতে আসলে পানির মধ্যে নামে না, শুধু ঘাটে বসে মগ দিয়ে শরীরে পানি ঢেলে গোসল করেন, উনি প্রায় নামতে নামতে দিঘির নামতে নামতে একদম মিডিলে চলে আসেন। তখনও মানে পুরো শরীর ডুবে যাওয়ার মতো না আর কি, এবং ওখানে এসে উনি বারবার পানিতে ডুব দিচ্ছে, এবং ওনার মানে গলা থেকে এক ধরনের গোঙানির মতো শব্দ বের হচ্ছে। তখন সবাই কি বলে যে কি ব্যাপার, মামি তো কখনো পানিতে নামে না, আর উনি তো সাঁতারও জানেন না, উনি হঠাৎ আজকে কেন পানিতে নামলেন? কেউ কেউ বলেন যে যেহেতু আমরা অনেকে একসাথে নেমেছি এই জন্য উনি হয়তো সাহস করেছেন, এই জন্য উনি নেমেছেন। কিন্তু কেউ কেউ বলেন যে আচ্ছা, যদি সাহস করে নেমেই থাকেন তাহলে তো আমাদের সাথে কথা বলবে, আমাদের সাথে গোসল করবে, উনি এরকম এক পাশে চলে গেলেন কেন, আর এরকম শব্দ করছেন কেন? তখন ওনার সবাই কাছে, মানে ওনার কাছে যখন সবাই গিয়েছেন, দেখেন ওনার চেহারার মধ্যে একটা অস্বাভাবিক ভাব, এবং ওনার গলা দিয়ে সেই গোঙানির শব্দ, এবং শব্দটা আস্তে 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 তীব্রতর হচ্ছে। সবাই যখন বিষয়টি বুঝতে পারেন এটা একটা অস্বাভাবিক বিষয়, আর এমনিতে রামরা দিঘি কেন্দ্রিক কিছু প্যারানরমাল বিষয় তো আছেই, তখন সবাই মিলে, মানে তখন প্রায় 5-7 জন ছিল এখানে, সবাই মিলে তাকে টেনে তোলার চেষ্টা করেন, কিন্তু সবাই ফিল করেন যে মামি অস্বাভাবিকভাবে ভারী হয়ে পড়েছেন, এমনটা মনে হচ্ছিল। তখন দিঘির পাড়ের মসজিদের ঘাটলায় অজু করা অবস্থায় মুসল্লিরা সবাই দৌড়ে ওনার নানুর বাড়িতে চলে আসেন কি হয়েছে জানার জন্য। তখন সকলের সহযোগিতায় অনেক কষ্টে মামিকে পানি থেকে তুলতে, মানে পুকুর থেকে তুলতে সক্ষম হন সবাই, এবং মামিকে যখন ঘরে নিয়ে আসা হয় তখন উনি অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং একা একা কথা বলতে থাকেন, এবং দরজার দিকে তাকিয়ে কি যেন বলে আর বলতে থাকে, জাহাঙ্গীর কাদা মেখে আমাকে ভয় কেন দেখাইল, জাহাঙ্গীর কাদা মেখে আমাকে ভয় কেন দেখাইল, এটা বারবার বলছেন। তখন ওনাদের আর কারো বুঝতে বাকি ছিল না যে আসলে ওনার সাথে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। তাই ওনার নানাদের পাশের বাড়ির এক নানাকে খবর দিয়ে ডেকে আনা হয়। ওনার নাম ছিল নুরুল আমিন, সবাই তাকে নুরু কবিরাজ বলে ডাকত, এবং এলাকায় তার কিন্তু খুব নাম ডাক ছিল কবিরাজ হিসাবে। যাই হোক, যখন ওনাকে ডেকে আনা হয় তখন মামি তাকে দেখেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তখন নুরু কবিরাজ বলেন, আপনারা আমাকে একটা হালযুক্ত কাঁচি এনে দেন। যখন কাঁচি তাকে দেয়া হলো তখন কাঁচি এবং তার পকেট থেকে একটি ছোট্ট হার
একটি হাড়ের টুকরো বের করেন এবং ওনার মামির কনিষ্ঠ আঙ্গুল, মানে ছোট আঙ্গুল যেটা আমাদের, এর মাঝ বরাবর রেখে যখন চাপ দেন তখন ওনার মামি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং বলতে থাকেন, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন নুরু কবিরাজ বলে, দেখা যাক কে কার ক্ষতি করে। এক পর্যায়ে নুরু কবিরাজ তাকে প্রশ্ন করতে থাকে যে তোর নাম কি? তখন সে বলে, আমার নাম কৃষ্ণ। নুরু কবিরাজ বুঝতে পারেন যে কৃষ্ণ নামের এই দুষ্টু জিনটি মোটেও ভালো জিন নয়। তখন নুরু কবিরাজ তাকে প্রশ্ন করে, তুই এই মেয়েকে কেন ধরেছিস? তখন মামির শরীরের মধ্যে থাকা কৃষ্ণ নামের ওই জিনটি বলে যে এই মেয়েটি যখন পুকুর পাড়ে আসতো তখন তাকে আমার ভালো লেগে গিয়েছে, আমি তাকে নিয়ে যাব। তখন নুরু কবিরাজ বলে যে তোর সাহস তো কম না, তুই অন্যের বউকে নিয়ে যাবি, এটা তো হতে দেব না। পরে এক পর্যায়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এক সময় নুরু কবিরাজ বলে ফেলে যে তোকে বোতলে বন্দি করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। তখন ওই জিনটি বলে ওঠে, তুই কি আমাকে এত দুর্বল ভেবেছিস যে আমাকে বোতলে বন্দি করবি? এবং তুই কি মনে করেছিস যে আমি একা? আমরা মোট 7 ভাই আছি। আমাকে যদি বন্দি করিস আমি ওদের পরিবারকে একদম শেষ করে দিব। আর আমার ভাইরা কি তোকে ছাড়বে? ছাড়বে না, এই পরিবার ধরে শেষ করে দেবে, ঠিক যেমন তাদের পরিবারের একটি সন্তানকে 1 বছর আগে আমরা মেরে ফেলেছি। এই কথা শোনার সাথে সাথে উপস্থিত সকলে অবাক হয়ে যান এবং জাহাঙ্গীর ভাইয়ের বড় মামি হাউমাউ করে কেঁদে ওঠেন। তখন নুরু কবিরাজ তার দোয়া কালাম দ্বারা সেই জিনকে আরো বেশি কষ্ট দিতে থাকে এবং প্রশ্ন করা হয়, তুই কেন সে বাচ্চাকে হত্যা করলি? তখন ওই জিনটি বলতে থাকে, আমি হত্যা করিনি, আমার মেজ ভাই তাকে হত্যা করেছে। আমরা 7 ভাই। এই রামরা দিঘির পূর্ব উত্তর কোণার বড় একটি তুলো গাছ আছে, সেই তুলো গাছে আমরা থাকি। কিন্তু সেদিন আমরা এদের বাড়ির উঠোনের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন এই বাচ্চা আমার ভাইয়ের গায়ে বল ছুঁড়ে মারে। এতে আমার ভাই ক্ষিপ্ত হয়ে তাকে এক আছাড় মারে। তাকে আছাড় মারার সাথে সাথে তার মৃত্যু প্রায় হয়ে যায় এবং আমরা যারা আরো 6 জন ছিলাম তাকে আমরা ফুটবলের মতো করে ছোড়াছুড়ি করি এবং তাকে আঘাত করি। যখন বুঝতে পারি ও মারা গেছে তখন তাকে দিঘির পাড়ে ফেলে দিয়ে চলে যাই। এই মর্মান্তিক ঘটনা শোনার পর উপস্থিত সবাই কেঁদে ফেলেন। 1 বছর পর সন্তানের মৃত্যুর এই বিভীষিকাময় বর্ণনা, এটি জাহাঙ্গীর ভাইয়ের বড় মামি কোনোভাবেই সইতে পারছিলেন না, কারণ তার সন্তান হারানোর কষ্ট উনি তখনও ভুলতে পারেননি। খুব বেশি দিন তো হয়নি, মাত্র 1 বছর। আর এর মধ্যে সন্তানকে কিভাবে হত্যা করা হয়েছে তার নির্মম বর্ণনা যখন ওই দুষ্টু জিন দিচ্ছিল, তাতে করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লিসেনার্স যে মনের অবস্থা কি হতে পারে। ওই সময় সেই রহস্যের মূল উৎপাটিত হয়, যেন কেন মিহাদের মুখ থেকে দুপুরে খাওয়া খাবারগুলো বের হয়ে এসেছিল, আর কেনই বা তার পাটি বাঁকা দোমড়ানো মোচড়ানো ছিল, আর কেনই বা তার শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। কেউ মানতে পারছিল না যে এত নির্মমভাবে মিহাদকে হত্যা করা হয়েছে এবং দিঘিতে এর আগে ডুবে যাওয়া বাচ্চাদের হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে বলে সেই জিন স্বীকার করে। তখন নুরু কবিরাজ ওই 7টি জিনকেই পর্যায়ক্রমে ধরে বোতল বন্দি করে ওনার ছোট মামি, মানে জাহাঙ্গীর ভাইয়ের ছোট মামি, তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে যান। প্রিয় লিসেনার্স, এই ঘটনা জাহাঙ্গীর ভাইদের পরিবারের সদস্যদের যখনই মনে পড়ে এক অসহ্য যন্ত্রণায় প্রত্যেকেই ভুগতে থাকেন। তিনি মিহাদের একটি ছবি আমাকে ইমেল করে পাঠিয়েছেন। আসলে এই বাচ্চাটির ছবি আমি দেখেছি, সঙ্গত কারণে আমি এই বাচ্চাটির ছবি আপলোড করতে পারছি না,
কারণ বাচ্চাদের ছবি এভাবে দেয়া ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে না। কিন্তু এই ঘটনাটি সত্যি আমাকে খুব মর্মাহত করেছে। আমি বলেছিলাম প্রিয় লিসেনার্স যে ঘটনাটি আপনাদের ভালো লাগবে না, ঘটনাটি আপনাদের খারাপ লাগবে। এই জন্য বলতে পারছি না যে ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চাই না এই ধরনের ঘটনা কখনো কারো ভালো লাগুক এবং কখনো কারো সাথে ঘটুক। এটি ছিল ঘটনা। জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ, ওনার পরিবারের সদস্যদের সাথে ঘটে যাওয়া আরেকটি ঘটনা আমাদেরকে শেয়ার করেছেন। আমরা দেখি কেন্দ্রিক আরও ঘটনা উনি শেয়ার করবেন বলে বলেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যেই ঘটনাগুলো আপনাদেরকে শেয়ার করব, এই ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়েছেন মাশফিক ভাই, যার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। ঘটনাগুলো এই কারণে বলছি কারণ একসাথে উনি 3টি ঘটনা পাঠিয়েছেন। তাই আমাদের এবারের এপিসোডে ঘটনা শেয়ার করা হচ্ছে মোট 4টি। প্রথমটি রামলাদিঘি কেন্দ্রিক ঘটনা, আর এখন মাশফিক ভাইয়ের পাঠানো 3টি ঘটনা। মাশফিক ভাই কয়েকদিন আগেই ওনার আপন চাচা করিম চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যে ঘটনাটির 2টি অংশ রয়েছে। প্রথম অংশটি কুস্তিকে কেন্দ্র করে, পরের অংশটি উনি যখন কুশলীগ্রাম পার হয়ে কুশলীগ্রাম হয়ে বর্ণি হাওর পার হচ্ছিলেন এবং তার পরে আবারও কিছু ঘটনা ঘটেছিল। ইতিমধ্যে আপনারা সেটা শুনেছেন। এই ঘটনাটি শোনার পর আমাকে বেশ কয়েকজন নক করেছেন। আবার এই ঘটনাটি আমি যখন ভূত.com-এ বলি, অনেকেই বলেছেন এটি পুরাতন ঘটনা, এই ঘটনাটি আমি নাকি কখনো বলেছি, বা এই ঘটনাটি আগে একাধিকবার বলা হয়েছে নাকি, এই ধরনের তথ্য আমি পেলাম। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই কুস্তি রিলেটেড বিষয় এরকম কিন্তু অসংখ্য ঘটনা রয়েছে এবং এর কাছাকাছি ঘটনা, মানে কুস্তির যেটা বলেছেন সেটার কাছাকাছি ঘটনা আমিও 1-2বার কোনো ঘটনায় শেয়ার করেছি। কিন্তু তার মানে এই না যে হুবহু এটাই। আমি যারা বলেছেন আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ঠিক আছে, ঘটনা যদি ওটা কমন হয়ে থাকে বা হুবহু সেটা হয়ে থাকে আমাকে একটু লিঙ্ক দেন, আমি শুনি হুবহু সেটাই কিনা। মজার বিষয় হচ্ছে আমাকে কেউ হুবহু সেই ঘটনার লিঙ্ক দিতে পারেননি, যার কারণে এই বিষয়টি মানে আমার কাছে ওইভাবে সত্যতা আমি পাইনি যে ঘটনাটি মানে আগে কোথাও প্রচারিত হয়েছে। যাই হোক, একটা বিষয় প্রিয় লিসেনার্স, কারণ ভৌতিক ঘটনার কিছু কিছু বিষয়, কিছু মানে প্লট অনেক মানে এগুলো কমন থাকে, এটা সত্য। আপনারা যখন যারা রেগুলার ভৌতিক ঘটনা শোনেন আপনারা দেখবেন যে কিছু ঘটনা কিছু অংশ এগুলো একটু কমন হয়, কিন্তু তার মানে এই না যে ওই ঘটনাটি ওইটা। তো যাই হোক, করিম চাচার ঘটনাটা আপনাদের অনেকের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ মাশফিক ভাইকে, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আরও অসাধারণ 3টি ঘটনা পাঠানোর জন্য। তো কথা না বাড়িয়ে ওনার প্রথম যে ঘটনাটি এবারের এপিসোডে সেটিতে চলে যাচ্ছি। এই ঘটনাটি ওনার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার দাদির বয়স এখন 100 ছুঁই। যখন দাদির বয়স 7 কি 8 বছর তখন এই ঘটনাটি ঘটেছিল। আর দাদির সঙ্গে টোটাল 2টি ঘটনা উনি উল্লেখ করেছেন একটি ঘটনার মধ্যে। তো আমি এই 2টি ঘটনায় আপনাদেরকে বলছি। ঘটনাটি আনুমানিক 1930 সালের ঘটনা। আর যখন ঘটেছিল ওই সময় উনি ওনার নিজের বাড়িতে ছিলেন না, উনি ওনার নানি বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সঙ্গত কারণে ওনার নানি বাড়ির গ্রামের উল্লেখটা উনি করেননি, এই জন্য আমরাও করতে পারছি না। তবে ওনার নানির বাড়ি ওনাদেরই পাশের গ্রামে আর কি। উনি তো 7-8 বছর বয়সী ছোট বাচ্চাই বলা চলে। উনি নানি বাড়িতে যখন বেড়াতে গিয়েছেন, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, তখন রাত যখন অনেক গভীর, আনুমানিক 2টো কি 2:30 বাজে, তখন উনি ওনার নানিকে, মানে মাশফিক ভাইয়ের যিনি দাদি, এই দাদির নানিকে ডেকে তোলেন যে তিনি ওয়াশরুমে যাবেন। এখন আপনারা তো জানেন যে
গ্রামের বাড়ির ওয়াশরুমগুলো সাধারণত ঘর থেকে বাইরে হয়, কোনো কোনো আবার বেশ দূরে হয়। এগুলো হওয়ার পিছনে আবার কারণ আছে। কারণটা হচ্ছে গ্রামের মানুষরা কিন্তু জানে যে ওয়াশরুমে দুষ্টু জিনেরা থাকে যেগুলো মানুষের ক্ষতি করে। তো গ্রামের মানুষরা এই কারণে সবসময় বাড়ি থেকে একটু দূরে, মানে একদম ঘরের সাথে লাগোয়া না, কিছুটা দূরে বা সামান্য দূরে এরকম জায়গায় ওয়াশরুমগুলা তৈরি করে থাকেন। আর তাছাড়া ওয়াশরুমের জীবাণু আসার একটা বিষয় কাজ করে, এগুলো কিন্তু গ্রামের মানুষদের মাথার মধ্যে বহু আগে থেকেই ছিল। এই কারণে সাধারণত এই ওয়াশরুমগুলো একটু দূরে হয়ে থাকে। আর মাশফিক ভাইয়ের দাদির যে নানি বাড়ি, ওইখানে এই ওয়াশরুমটা ছিল বাড়ির পেছন দিকে। আর পেছন দিকে একটি বড় বাঁশঝাড় রয়েছে, আর বাঁশঝাড়ের পাশেই একটি ছোটোখাটো পুকুর রয়েছে। ওই বাঁশঝাড়ের পাশেই ওই ওয়াশরুমটি। যখন মাশফিক ভাইয়ের দাদি উনি ডেকে উঠেছেন তার নানিকে, তখন দুজন মিলে বের হয়েছেন। ওনাদের হাতে একটি হারিকেন ছিল, হারিকেন নিয়ে বের হয়েছেন। বের হওয়ার পর যখন মাশফিক ভাইয়ের দাদি ওয়াশরুমে ঢুকবেন, তার সাথে তো তার নানি দাঁড়িয়ে, হঠাৎ দেখেন ওই বাঁশঝাড়টা বেশ বড় ছিল, বাঁশঝাড়ের মানে দূরের যে মাথা রয়েছে সেখান থেকে একজন মহিলা বের হয়ে আসছে। এবং মহিলা অন্ধকারেও দেখা যাচ্ছিল, কারণ হচ্ছে ওই মহিলার গা থেকে মনে হচ্ছিল আলো বের হচ্ছে। এবং ওই মহিলা শাড়ি পরা ছিল, মনে হচ্ছিল দূর থেকে যে সমস্ত শরীরে গহনা তিনি পরে আছেন, এবং ওই গহনার আলোই মনে হচ্ছে চারদিকে আলোকিত হয়ে গেছে। মহিলার চেহারা কিন্তু ওরকম বিদঘুটে ছিল না, স্বাভাবিক মানুষের মতো ছিল। মাশফিক ভাইয়ের দাদি এবং নানি দুজনই ঠায় দাঁড়িয়ে থেকে এই ঘটনাটি দেখছেন। ওনারা নড়াচড়া করছেন না যে কি হয় দেখি। ওনারা দেখছেন ওই মহিলাটি বাঁশঝাড় থেকে বের হলো, কিন্তু ওনাদের দিকে তাকায়নি, মানে এমন ভাব করলো যে যেন সে দেখেইনি মাশফিক ভাইয়ের দাদি এবং নানিকে। আসলে মাশফিক ভাইয়ের মানে দাদি, কিন্তু দাদির নানি আর কি। এই জন্য প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু একটু বিষয়টা মাথায় রাখবেন, মাশফিক ভাইয়েরই কিন্তু দাদি নানি না, মাশফিক ভাইয়ের দাদি এবং দাদির নানি আর কি। তো এই দুইজনকে মনে হলো তারা দেখেইনি, তারা তো না, তিনি মানে যিনি বের হয়েছিলেন বাঁশঝাড় থেকে, তিনি দেখেনি। এবং তিনি হাঁটতে হাঁটতে পুকুরের দিকে চলে যান। কিন্তু যখন পুকুরের কাছে গেছেন, তখন মাশফিক ভাইয়ের দাদি এবং ওই দাদির নানি ওনারা দেখেন হঠাৎ পুকুরে সমুদ্রের মতো বড় ঢেউ সৃষ্টি হয়েছে, বড় ঢেউ। এবং বেশ কয়েকবার এরকম বড় ঢেউ হওয়ার পরে পুকুরের ঠিক মাঝখানে পানির পাক শুরু হয়েছে। এবং ওই যে মহিলাটি বাঁশঝাড় থেকে বের হয়েছেন, উনি আস্তে 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 পুকুরের দিকে নেমে যাচ্ছেন। নামতে নামতে উনি পাকের মধ্যে চলে গেলেন, এবং আস্তে আস্তে ওই পানির পাকটা থেমে গেল, পুকুরের পানি স্বাভাবিক হয়ে গেল, এবং ওই মহিলাটিও পানির মধ্যে হারিয়ে গেলেন। এই দৃশ্য দেখে মাশফিক ভাইয়ের দাদি এবং দাদির নানি দুজনই খুব ভয় পান। ওনারা দ্রুত ঘরে চলে আসেন। ঘরে এসে ঘরের অন্য যারা আছে তাদেরকে ডেকে তোলেন যে তারা এই ভয়ানক ঘটনা দেখেছে। তখন বাড়ির অন্য সদস্যরা বলে, হ্যাঁ, বাঁশঝাড়ে তো টুকটাক ভয় থাকে, এই কারণেই মনে হয় তোমরা এটা দেখেছো। কিন্তু মাশফিকের দাদি যেহেতু ছোট মানুষ ছিলেন, এই কারণে উনি কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছিলেন, যার কারণে ওনার 3 মাস জ্বর ছিল। 3টি মাস উনি টানা জ্বরে আক্রান্ত ছিলেন। আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান। তো দাদির সঙ্গে এই একটি ঘটনা, দাদির সঙ্গে আরেকটি ঘটনা উনি উল্লেখ করেছেন। দাদি যখন বিয়ে হয়ে যায়, তখনকার দিনে কিন্তু মেয়েদের মোটামুটি তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত, কারো কারো 9 বছর বয়সেও বিয়ে হয়ে যেত, তারপরে কারো কারো 11-12 বছর। আর যদি 14-15 বছরেও যদি বিয়ে না হতো, তখন ধরে নেওয়া হতো যে এই মেয়ে আইবুড়ো, এর বিয়ে হবে না, মানে এরকমটা ওই সময়ে চিন্তা করা হতো। তো মাশফিক ভাইয়ের দাদির যখন 13 কি 14 বছর, তখনই বিয়ে হয়ে যায়, এবং বিয়ের প্রায় 6 থেকে 7 বছরের মধ্যে ওনার প্রায় 3টি সন্তান হয়। ঘটনাটি যখন ঘটে, এই সময়টা আনুমানিক 1950 সাল নাগাদ। আর এই ঘটনাটি স্থানীয় ভাষায় পাতালবাসী বলা হয়। প্রিয় লিসেনার্স, আবার বলছি, পাতালবাসী।
পাতালবাসী কি? পাতালবাসী হচ্ছে যে সমস্ত অশরীরীরা তারা নিজেদের রূপ চেঞ্জ করে, ভয়ঙ্কর আকৃতি ধারণ করে, এক এক সময় এক এক রূপ ধারণ করে। গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা এই এলাকাতে এই ধরনের জিনদেরকে পাতালবাসী বলা হয়। আর দাদির সঙ্গে এই পাতালবাসী রিলেটেড একটি ঘটনা ঘটেছে আর কি। পরবর্তীতে সেটি এখন বলছি। তখন ওনার যখন বিয়ে হয়ে যায় তখন তো ওনার শ্বশুরবাড়িতে আর কি উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন দীর্ঘ সময়। মানে এখন তো অনেক বয়স হয়ে গেছে, একটানা 30 বছরের উপরে উনি একটানা তাহাজ্জুদের নামাজ পড়েছেন। তো উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন তখন তার আজান দিত না, আজানের আগে আর কি। তো এমন এক সময় উনি উঠেছেন, তখন আমের সময় ছিল, যখন গাছে পাকা পাকা আম আছে আর কি। যখন উনি উঠতেন তখন ওই অজু করার আগে ওনাদের বাড়ির পাশেই নিজেদের এরিয়ার মধ্যে যে আম গাছ ছিল কয়েকটা, এই আম গাছ থেকে রাতের বেলা টুপটুপ করে আম পড়তো। উনি ওই সময়ে ফজরের মানে আগে তাহাজ্জুদের সময় উঠে অজু করার সময় উনি ওই আমগুলো মানে সংগ্রহ করতেন। পরবর্তীতে সকালবেলা পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে সেগুলো খেতেন। তেমনি এক রাতে উনি আম গাছের নিচে যান, গিয়ে দেখেন 3-4 জন মহিলা আম খুঁড়ছে। এই 3-4 জনকে উনি আগে কখনো দেখেননি এবং দেখে মনেও হচ্ছে না তারা এই গ্রামের। উনি চিন্তা করেন যে এত রাতে এই মহিলাগুলো কোত্থেকে আসলো, এদেরকে আগে তো কখনো দেখেছি বলে মনে হয় না। কিন্তু উনি তাদেরকে কিছু জিজ্ঞেস করতে যাবেন এমন সাহসটা পাচ্ছিলেন না শুরুর দিকে। তারপরেও উনি তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা কারা, কোন গ্রাম থেকে এসেছেন বা আপনাদের বাড়ি কোথায়। তিনি লক্ষ্য করলেন এই 3-4 জন কোনো উত্তরই দেয় না, তারা তাদের মতো করে আম খুঁটছে। যখন কয়েকবার জিজ্ঞাসা করার পরেও তারা উত্তর দিলেন না, তখন মাশফিকের দাদি একটু বিরক্ত হন যে আমাদের বাড়ির সীমানায় এসে আম খুঁটছে, জিজ্ঞেস করলাম উত্তরও দেয় না। যাই হোক, উনি চিন্তা করেন যে ইনারা খুঁটে নিয়ে যাওয়ার আগে আমার হাতের কাছে যে কয়েকটা আম আছে সেটা আমি খুঁটে নিই, কারণ ওনারা খুঁটে নিলে ওনাদের কাছে চাওয়াটা ঠিক হবে না। উনি কয়েকটা আম খুঁটছেন, উনি আর দেখছেন যে পাশে ওনারাও আম খুঁটছেন, কিন্তু কেউ ওই 3-4 জনও নিজেরা নিজেদের সাথে কথা বলছেন না। আর মাশফিক ভাইয়ের দাদির সাথে তো কথাই বলছেন না। আর মাশফিকের দাদিও পরবর্তীতে আর কোনো কথা বলেননি। মাশফিকের দাদি যখন আম খুঁড়তে খুঁড়তে হঠাৎ দেখেন ওই 3-4 জন মহিলা মানুষ আর নেই। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওনারা যে আমগুলো খুঁড়ছিলেন ওই আমগুলো মাটিতে ওভাবেই পড়ে আছে। এই দৃশ্য দেখে উনি আম খোঁটা বাদ দিয়ে তাড়াতাড়ি ঘরে চলে আসেন। ঘরে চলে আসার পর উনি আর ফজরের আগ পর্যন্ত ঘর থেকে বের হননি। পরবর্তীতে সকালবেলা উনি বিষয়টি পরিবারের সদস্যদেরকে খুলে বলেন। ওনার হাজব্যান্ড মানে মাশফিকের দাদা উনি বলেন যে যদি আবার কখনো এরকম দেখো তবে ওনাদের সাথে আম খুঁড়তে যেও না, তুমি ওনাদেরকে দেখে বাড়িতে চলে আসবা। সত্যি তাই, এর পরেও বেশ কয়েকবার একই ঘটনা উনি দেখেছেন যে কয়েকজন মহিলা আম খুঁড়ছে, কিন্তু যতবার উনি দেখেছেন ততবার উনি আর ওই গাছের নিচে যাননি। উনি ওনার মতো করে অজু করে আবার ঘরে চলে এসে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। তো দাদির সঙ্গে একটি ঘটনার মধ্যে উনি 2টি ঘটনা উল্লেখ করেছেন। এটি ছিল মাশফিক ভাইয়ের পাঠানো প্রথম ঘটনা। এখন চলে যাচ্ছি মাশফিক ভাইয়ের পাঠানো দ্বিতীয় ঘটনায়। এই দ্বিতীয় ঘটনাটি ওনার বাবার সঙ্গে ঘটেছে। ওনার বাবার নাম বশির আহমেদ। ঘটনাটি যখন ঘটে তখন সময় 1982 কি 83 সালের দিকে। তখন ওনার বাবার বয়স 26 কি 27 বছর। তিনি ছিলেন খুবই ডানপিটে এবং অত্যাধিক সাহসী একজন মানুষ। ওনার বাবার অনেক বন্ধু ছিল। বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা ওনার বেশ পছন্দসই একটা ব্যাপার ছিল। এই কারণে ওনার বাবা প্রতিদিনই অনেক রাত অবধি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক রাত্রে বাড়ি ফিরত। পাশের গ্রামেই ওনার বাবা সহ বাবার বন্ধুরা আড্ডা দিত। বিশেষ কারণে উনি কোনো গ্রামের নাম উল্লেখ করেননি। কোনো একদিন তো বলা যাবে না, কোনো এক রাতে মাশফিকের বাবা আড্ডা শেষে অনেক রাতে বাড়ি ফিরছিলেন। ওনার বাবা যেই পথ দিয়ে ওনাদের গ্রামে আসবেন
সেই পথটি মূলত ছিল ঢাকা খুলনা হাইওয়ে, যেটা এখনও রয়েছে। পাশের গ্রাম থেকে ঢাকা খুলনা হাইওয়ে ধরে ওনাদের গ্রামে আসতে বিশাল বড় অনেকগুলো বাগান রয়েছে। এখনও রাতের বেলায় সেই বাগানগুলোর পাশ দিয়ে গেলে অনেকেই ভয় পায়। তো ওনার বাবা আড্ডা শেষে ওই গ্রাম থেকে বের হয়ে ঢাকা খুলনা হাইওয়ে ধরে বেশ কিছুটা পথ এগিয়ে যখন ওনাদের গ্রামের দিকে নেমে গেছেন, তখন ওই কিছু বাগানের পাশ দিয়ে উনি হেঁটে যাচ্ছেন। যেহেতু অনেক রাত, সেহেতু রোডে কোনো গাড়ি বা ভ্যান কিছুই ছিল না। ওনার বাবা অনেকটা পথ হাঁটার পরে খেয়াল করলেন দূর থেকে খট 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 আওয়াজ শোনা যাচ্ছে। উনি পেছন দিকে তাকান, খেয়াল করলেন যে শব্দটা পেছন দিক থেকে আসলে জন্য পেছন দিকে তাকিয়েছিলেন। তো উনি তাকিয়ে দেখেন অনেক দূরে একটি ভ্যান এগিয়ে আসছে এবং ভ্যানের হারিকেনের মতো একটি আলো জ্বলছে। প্রিয় লিসেনার্স, আপনারা তো জানেন যে আগে বা এখনও কিছু কিছু, এখন তো এটা খুবই কম দেখা যায়, যে আমরা যখন দেখেছি যে ভ্যান বা রিক্সা এগুলোর নিচে হারিকেন থাকতো, দূর থেকে বোঝা যেত যে কিছু একটা আসছে। আর ওই হারিকেনের আলোতে ওনারা যারা ভ্যান চালক বা রিক্সা চালক, ওনারা অনায়াসেই ওনারা ভ্যান বা রিক্সা চালিয়ে নিতে পারতেন। ঠিক তেমনি ভ্যানের নিচে একটি হারিকেন ছিল। তখন তো হারিকেন থাকাটাই স্বাভাবিক। এখন তো আমরা ভ্যান এবং রিক্সার সামনে ছোট্ট চার্জার লাইট দেখতে পাই, তখন তো আর এরকম ছিল না। আপনারা হয়তো বা দেখেছেন এরকম নিশ্চয়ই, ভ্যান বা হারিকেনের নিচে বা ভ্যান বা রিক্সার নিচে হারিকেন আর কি। তো উনি খেয়াল করলেন যে যেহেতু ওটা আসছে, তো উনি ভাবলেন যে তাহলে ভ্যান যেহেতু একটা আসছে, এখন আর না হাঁটি, নিশ্চয়ই পরিচিত ভ্যান হবে, ভ্যানে উঠে বাকিটা পথ চলে যায়। তো উনি দাঁড়িয়ে আছেন, উনি দূর থেকে দেখছেন ভ্যান এগিয়ে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে যিনি ভ্যানের উপর বসে আছেন উনি ভ্যান চালাচ্ছেন, কিন্তু ভ্যান আর ওনার কাছে আসছে না। মনে হচ্ছে যে শুরুতে উনি যতটুকু দূরত্বে দেখেছিলেন, এখনও ঠিক ততটুকু দূরত্বেই ওই ভ্যানটি রয়েছে। তখন উনি বেশ ভয় পেয়ে যান। উনি বুঝতে পারেন যে এটি স্বাভাবিক কোনো ভ্যান নয়, নিশ্চয়ই এটি প্যারানর্মাল কিছু। এই ভ্যানের যদি উনি ওঠেন তাহলে বিপদ হতে পারে। উনি কাল বিলম্ব না করে দ্রুত উনি আবার হাঁটতে থাকেন এবং উনি ওনার যে গ্রাম, সেই গ্রামের মধ্যে ঢুকে পড়েন। গ্রামে ঢুকতেই একটি ছোট্ট বাজার রয়েছে, আর বাজারটা পার হলেই বিশাল একটি বাগান রয়েছে। আবার এই বাগানটি পার হলে ওই এলাকার একটি মসজিদ রয়েছে, এটা বড় বিশাল বড় একটা মসজিদ, এখনো সেটাকে মেইন মসজিদ বলা হয় আর কি ওই গ্রামের। ওনার বাবা যখন বাজারের ঠিক মাঝখানে, তখন তিনি দেখেন যে বিশাল বড় একটা আগুনের গোলা উপর দিক থেকে ওনার চারপাশে ঘুরছে, মাথার উপরে চক্রাকারে ঘুরছে। আর তখন তো অনেক রাত, বাজারে কোনো দোকানপাটি খোলা ছিল না এবং ওই স্থানটা অনেক আলোকিত হয়ে গেছে ঠিক দিনের মতো। এটা দেখেও কিন্তু উনি খুবই ভয় পান। উনি চোখ বন্ধ করে দোয়া পড়তে পড়তে একটি দৌড় দেন। দৌড় দিয়ে বাজার পার হয়ে উনি যে বাগানটি রয়েছে এটিও পার হয়ে ওই মসজিদের সামনে গিয়ে পড়ে যান। মসজিদের পাশে ছিল বড় বড় তাল গাছ। সেখানেও তিনি চাঁদের আলোতে ভয়ানক একটি জিনিস দেখতে পান। তিনি দেখেন বিশাল দেহী একজন মহিলা, যার উচ্চতা ওই তাল গাছ থেকেও বড়। ওই মহিলার চুল মাথা থেকে পা পর্যন্ত। তিনি যেটি করছেন, এক হাত দিয়ে একটি তাল গাছটি তুলে ফেললেন। ওখানে কয়েকটি তাল গাছ ছিল এবং এক হাত দিয়ে তাল গাছ তুলে ওই তাল গাছ দিয়ে অন্য তাল গাছের গায়ে আঘাত করছিলেন। এরপর উনি আর কোনো সাহস ধরে রাখতে পারেননি। উনি দেখেন পাশেই একটি বাড়ি আছে, যদিও বা ওই বাড়িটির লোকদের সাথে ওনার ওইভাবে কোনো পরিচিত ছিল না। উনি ওই বাড়ির কাছে গিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। ওই বাড়ির সদস্যরা ঘুম থেকে জেগে দেখে যে এই অবস্থা। তাকে জ্ঞান ফেরানো হলে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। তিনি তখন সবাইকে সেই ঘটনাটি খুলে বলেন, যে আসার পথে ওই ভ্যানের ঘটনা এবং বাজারের মধ্যে সেই ভয়ঙ্কর আলোর ঘটনা এবং মসজিদের কাছে ওই তাল গাছে একটি মহিলাকে উনি দেখেছিলেন এবং মহিলা কি করছিল সেই ঘটনাটি সবাইকে খুলে বলেন। এটি ছিল
ওনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনা ঘটার পর ওনার বাবা কিন্তু যতই সাহসী মানুষ হোক বেশ কিছুদিন জ্বরে ভুগেছিলেন, পরে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। প্রিয় লিসেনার্স, এটি ছিল মাশফিক ভাইয়ের দ্বিতীয় ঘটনা। আমরা চলে যাচ্ছি মাশফিক ভাইয়ের তৃতীয় ঘটনায়। লিসেনার্স, এখন যে ঘটনাটি উনি আমাকে দিয়েছেন এবং আমি যেটা আপনাদেরকে বলবো, এটিও কিন্তু এই ওনার গ্রামেরই ঘটনা, বাগেরহাট জেলার মোল্লাহাট থানার। আর যার নাম তিনি বলেছেন তার নাম হচ্ছে আহম মীর। ওনার সঙ্গে ঘটনাটি ঘটেছে। ওনার বয়স এখন ৪৫ বছর। আর ঘটনাটি যখন ঘটেছে তখন ২০০১ কি ২ সাল, এমন সালে এক রাত্রে উনি ভয়ানক একটি প্যারানর্মাল বিষয় উনি এক্সপেরিয়েন্স করেন। সেটি হচ্ছে উনি যাত্রাপালা দেখতে রাতের বেলা, আগে তো রাতের বেলা যাত্রাপালা হতো, উনি রাতের বেলা যাত্রাপালা দেখতে পাশের গ্রামে যাচ্ছিলেন। তো বাড়ি থেকে ওই যেখানে যাত্রা হবে ওখানকার দূরত্ব ১.৫ থেকে ২ কিলোমিটার। ওখানে যখন যাচ্ছিলেন এবং যাত্রাপালা যেখানে হবে সেখানকার যখন খুব কাছাকাছি চলে এসেছিলেন, হঠাৎ দেখে তার বড় ভাই। তো বড় ভাই ওনাকে খুব রাগারাগি করেন এত রাত্রে যাত্রাপালা দেখতে আসার জন্য, ওনাকে ধমক দেন। তখন উনি রাগ করে, আহম ভাই রাগ করে চলে আসেন, বাড়ির দিকে ফিরছিলেন। উনি যখন বাড়ির দিকে ফিরছিলেন তখন রাত আনুমানিক ১২টা বাজে। আর আহম ভাই যখন তার গ্রামের বাজারের কাছে আসে তখন বাজারের সব দোকানই বন্ধ ছিল। আর বাজারে তখন মাত্র ২ থেকে ৩টা দোকান ছিল। সপ্তাহে ২ দিন হাট বসতো ওই বাজারে, ছোট্ট একটা বাজার। আহম ভাই যখন বাজারের মাঝখানে আসে তখন দেখে একটি বড় সাদা বিড়াল রাস্তার এপাশ থেকে ওপাশে যাচ্ছে। উনি এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন, এটা যেতেই পারে। কিন্তু ওটা যখন পার হয়ে চলে গিয়েছে, কিছুক্ষণ পরে দেখে ওই বিড়ালটি পেছন দিক থেকে দৌড়ে ওনার সামনে চলে এসেছে এবং এসে একটি টুরি হয়ে গেছে। টুরি হচ্ছে একটি ঝুড়ি। সাধারণত গ্রামে যারা মাটি কেটে কোদাল দিয়ে মাটি কেটে যেই ঝুড়ির মধ্যে রাখে এবং ওই ঝুড়ির মধ্যে মাটি রেখে ওটা যখন আবার অন্য জায়গায় নিয়ে যায়, এটাকে সাধারণত স্থানীয়ভাবে টুরি বলা হয় আর কি। একটি জীব হঠাৎ করে একটি জড় পদার্থে পরিণত হয়েছে ওনার চোখের সামনে। উনি এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। উনি চিন্তা করেন, কি ব্যাপার, আমি কি দেখছি, আমি কি ঠিক দেখছি? উনি দ্রুত ওই বাজার থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন এবং হাঁটা শুরু করেন। বাজারটা পার হলে একটি বাগান পড়ে। স্থানীয় ভাষায় বা স্থানীয় মানুষ ওই বাগানটিকে আজির বাগান বলে থাকে। বিশাল এক বাগান এবং এই বাগানে অনেক ছোটোখাটো ঘটনা, ভয়ের ঘটনা প্রচলিত আছে, এখনও সেখানে ঘটনা ঘটে। এই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকেই ভয় পেয়েছে। আহম ভাই যখন ওই বাগানের মাঝখানে এসেছে তখন দেখে ছোট্ট একটি বাচ্চা পড়ে আছে রাস্তায়। বাচ্চাটির চোখ খোলা, বাচ্চাটির বয়স ৩ থেকে ৪ বছর। কান্নাকাটিও করছে না, নড়াচড়াও করছে না, চুপচাপ মাটিতে শুয়ে আছে। চাঁদের আলোতে উনি স্পষ্ট বুঝতে পারছিলেন, যদিও বাগানে গাছ ছিল, কিন্তু যেই জায়গাটাতে ওই বাচ্চাটি শুয়েছিল ওখানে কিন্তু চাঁদের আলো পড়ছিল। বাচ্চাটিকে দেখে ওনার খুব মায়া হয়। উনি চিন্তা করেন, এত সুন্দর একটি বাচ্চা কে ফেলে গেছে, আশেপাশে কোনো মানুষ নাই, এত রাত্রে একটি বাচ্চা এভাবে পড়ে আছে। তো উনি ভাবছেন, উনি চিন্তা করছেন বাচ্চাটির কাছে যাবেন এবং বাচ্চাটিকে উনি উঠিয়ে ওনার সাথে নিয়ে যাবেন। এই চিন্তা করতে করতে যখনই সামনের দিকে এগিয়েছেন হঠাৎ দেখেন ওই বাচ্চাটি উধাও, বাচ্চাটি আর সেখানে নেই। এটা দেখে কিন্তু উনি আবারও ভয় পান যে কি হচ্ছে তাহলে আমার সাথে। তো উনি চিন্তা করলেন যে বাচ্চাটি কি তাহলে কি প্যারানর্মাল কিছু নাকি স্বাভাবিক কিছু, সে দৌড়ে চলে গেছে। যাই হোক, উনি ভয় পেলেও দোয়া দুরুদ পড়ে শরীরে ফু নেন এবং সামনের দিকে আগাতে থাকেন। এরপর আবার যখন হাঁটা শুরু করেছেন, বাগানটা শেষ হলে এলাকার সবচেয়ে বড় একটি মসজিদ রয়েছে। আহম ভাই যখন বাজার শেষ করে মসজিদের সীমানায় পা রাখবে, হঠাৎ দেখে লাল শাড়ি পরা একটি মহিলা দাঁড়িয়ে আছে। তখন আহম ভাই মনে করে এই বাচ্চাটা একটু আগে যে বাচ্চাটাকে দেখেছে এই মহিলা মনে হয় তার বাচ্চা হারিয়ে ফেলেছে, সে বাচ্চা খুঁজছে। আহম ভাই তখন ওই মহিলাকে বলে,
এই আপনি আপনার সন্তানকে এত রাতে বাগানের পাশে ফেলে রেখে কোথায় গেছিলেন? এটা কি ঠিক? কিন্তু মহিলা কোনো কথা বলে না। উনি কয়েকবার যখন মহিলাকে এই বিষয়টি বারবার বলতে থাকে, হঠাৎ দেখে মহিলা পেছন দিকে হাঁটা শুরু করে এবং হাঁটতে হাঁটতে সেই আজির বাগানের ভিতর ঢুকে যায়। তখন আহম ভাই বুঝতে পারে যে আসলে ওনার সাথে কি হচ্ছে। ওই বাচ্চা, ওই বিড়াল আর এই মহিলা মোটেও স্বাভাবিক কেউ নয় বা স্বাভাবিক কিছু নয়। তখন সে দৌড় শুরু করে একটি বাড়ির পাশে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে, ঠিক যেমনটি ওনার বাবার সঙ্গে হয়েছিল। সেই বাড়ির লোকজন আহম ভাইকে চিনতে পারেন যেটা আহম মীর। তখন তাকে হুঁশ ফিরান, সেন্সলেস হয়ে গেছিলেন যেহেতু, হুঁশ ফিরানোর পর সব ঘটনা খুলে বলেন এবং সকালবেলা ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দেন। রাতের বেলা আর ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দেননি। পথে যদি আবার কোনো ঘটনা ঘটে বা অন্যদের সাথেও ঘটে, এই জন্য কেউ আর ওনাকে রাত্রেবেলা বাড়িতে নিয়ে যাননি। উনি কয়েকদিন অসুস্থ ছিলেন, তারপর আবার সুস্থ হয়ে গিয়েছিলেন। এখনও উনি খুব স্বাভাবিকভাবে আছেন। তো ধন্যবাদ মাশফিক ভাইকে। তো মাশফিক ভাই আমাদেরকে একটি বিষয় উল্লেখ করেছেন এই ঘটনার শেষে, যে উনি একজন ভাইয়ের নাম উল্লেখ করেছেন, যেই ভাইয়ের সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, কিন্তু ওই ভাইয়ের সাথে একটি জিন রয়েছে। ঘটনাগুলো প্রকাশ করার জন্য সেই জিনের অনুমতি নিতে হবে। যদি অনুমতি পাওয়া যায় তাহলেই উনি এই ঘটনাগুলো বা ওই ভাইয়ের সাথে ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন এবং পাঠাবেন। অপেক্ষায় থাকবো মাশফিক ভাইয়ের আরও ঘটনা পাওয়ার জন্য। আশা করি লিসেনারদেরও মাশফিক ভাইয়ের ঘটনা ভালো লেগেছে। সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাহাঙ্গীর ভাইকে, যিনি রামরাদিঘির আরও একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। এই দুইজনকে অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং লিসেনারদেরকে আবারও ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।